আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ম্যারিকো বাংলাদেশ এই স্টকটার Q3 2025 এর ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল এনালাইসিস করব। তো আমরা ম্যারিকোকে ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য চুজ করার আগে আমাদের WhatsApp চ্যানেলে একটা পুল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছি যে পরবর্তী ভিডিওতে কোন স্টকের ফান্ডামেন্টাল এনালাইসিস আপনারা দেখতে চান। তো সেইখানে সবচেয়ে বেশি ভোট মানে 25 টা ভোট পড়েছিল ম্যারিকোর জন্য। তো এই কারণে আমরা ম্যারিকোকে এই ভিডিওর জন্য চুজ করতেছি। আপনি যদি চান নেক্সট ভিডিওতে আমরা আপনার স্টকের ফান্ডামেন্টাল এনালাইসিস করি, তাহলে অবশ্যই আমরা পরবর্তী যে পুলটা ক্রিয়েট করব আমাদের WhatsApp চ্যানেলে, সেইখানে আপনি আপনার স্টককে চুজ করবেন। সো এখনো যদি আপনি আমাদের WhatsApp চ্যানেলে জয়েন না করে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে WhatsApp চ্যানেলের লিংক দেয়া থাকবে। সেখান থেকে গিয়ে আপনি আমাদের WhatsApp চ্যানেলে জয়েন করে নিবেন এবং জয়েন করার সাথে, সাথে আপনি WhatsApp এর যেই নোটিফিকেশন সেটা হয়তোবা মিউট করা থাকবে। আপনি একটু ম্যানুয়ালি সেটা আনমিউট করে নিতে হবে। তাহলে আমরা যেকোনো টেক্সট দিলে আপনি সাথে, সাথে সেটার নোটিফিকেশন পাবেন। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাস এ তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোন ধরনের কোন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোন ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য আমরা আমাদের যেই পরিচিত শীট, সেই শীটে চলে আসি। সো আজকে আমরা যে স্টকটার এনালাইসিস করব, এর টিকার ম্যারিকো এবং কোম্পানির নেম ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। আর এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। এটি এ ক্যাটেগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এই কোম্পানিটার শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছেই কোম্পানির মেক্সিমাম পোরশন রয়েছে, যেটা কিন্তু 90%। দেন সেকেন্ড হাইয়েস্ট পজিশন রয়েছে ইনস্টিটিউটের কাছে, যেটা 6%। আর ফরেন হোল্ডিংস এ রয়েছে 2%। আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে 1.96%। সো এই স্টকটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে এই স্টকটাতে আসলে পাবলিকের কন্ট্রিবিউশন বা এই স্টকটার দামের ওঠানামাতে পাবলিকের কন্ট্রিবিউশন অনেক কম। কারণ পাবলিকের কাছে মাত্র ইভেন 2% এরও কম শেয়ার রয়েছে। আ সো এই কারণে এই স্টকটার প্রাইসে আসলে খুব আনরিয়ালিস্টিক মুভমেন্ট বা একদম আনএক্সপেক্টেড মুভমেন্ট সচরাচর দেখা যায় না। এবং একই সাথে এই শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা ইন্ডিকেট করে যে এদের মোটামুটি সিচুয়েশন ভালো রয়েছে বা বিজনেস সিচুয়েশন ভালো রয়েছে। যেই কারণে কিন্তু ফরেন হোল্ডার্স থেকে শুরু করে ইনস্টিটিউট এবং স্পন্সররা মেজর পোরশন স্টক তাদের পোর্টফোলিওতে হোল্ড করতেছে। আমরা যদি এই স্টকটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10%, অথরাইজড ক্যাপ 40 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 31.5 কোটি টাকা, আর এদের মার্কেট ক্যাপ ৮,৫৭১ কোটি টাকা। শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 3.2 ক্রোর। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জে এই স্টকটাকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এটা যদি 52x এর প্রাইস রেঞ্জের লো লেভেল হয়, যেটা ছিল ৳২,২৩০, আর 52x এর হাই রেঞ্জ যদি এটা হয়, যেটা ছিল ৳৩,০০০, বর্তমানে এই স্টকটা ট্রেড হচ্ছে ৳২৭২১ য়। সো আমরা বলতে পারি সে তার 52x এর যেই প্রাইস রেঞ্জ, এটার মাঝামাঝির চাইতে একটু বেশি লেভেলে বর্তমানে ট্রেড হচ্ছে। আমরা যদি বেসিক বিজনেস মেট্রিক্সটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এদের আনঅডিটেড পি রয়েছে 11.84, অডিটেড পি 15.6। তো আনঅডিটেড পি কিন্তু অনেক কম রয়েছে। আর এনএভি আমরা দেখতে পাচ্ছি যে ৳২৩৯, যেটা তার প্রাইসের 11.38x। তো এই ভিডিওতে আমরা মূলত আ যে লাস্ট কোয়ার্টারটা মানে সেপ্টেম্বর ২০২৫ এর কোয়ার্টার অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল এনালাইসিস করব, যেটা তার জন্য 2nd কোয়ার্টার এবং এই কোম্পানিটার ইয়ার এন্ড হয়েছিল মার্চ ২০২৫ এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে টোটাল অ্যাসেটস কিন্তু মার্চ ২০২৪ পর্যন্ত আ ধীরে, ধীরে পিক করতেছিল। বাট এখন তাদের অ্যাসেটস কিছুটা কমে যাচ্ছে। তো তাদের টোটাল অ্যাসেটস কমে যাচ্ছে। এটা কি খারাপ কিছু কিনা? সো এটা আসলে খারাপ কিছু না খুব বেশি। কারণ তাদের মূলত এইখানে যেই টোটাল অ্যাসেটস টা কমেছে, সেটা ছিল রিটেইন আর্নিংস এর কারণে। আর এরা যেহেতু লাস্ট 2 ইয়ার্স বেশ ভালো পরিমাণ ডিভিডেন্ড পে করেছে। এত ভালো ডিভিডেন্ড পে করার কারণে তাদের রিটেইনড আর্নিংস কমে এসেছে। আর রিটেইন আর্নিংস কমার কারণে তার টোটাল অ্যাসেটস ও আসলে কমেছে।
আর এইখানে টোটাল লায়াবিলিটিস, সো এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিসও আমরা দেখেছি যে মার্চের দিকে লায়াবিলিটিস পিক করেছিল, বাট এখন সেটা ধীরে, ধীরে কমতেছে। দেন ইকুইটিও আসলে সেম কারণেই, মানে রিটেইনড আর্নিংস কমে যাওয়ার কারণে তার ইকুইটিও কমে আগের যে স্বাভাবিক লেভেল সেখানে চলে এসেছে। বাট এইখানে মাঝখানের ২ বছর একটু বেশি ছিল, যেটা আসলে তার স্বাভাবিক রেঞ্জের মধ্যে ছিল না। তো এখন তারা ডিভিডেন্ড পে করে এটাকে আবার নরমাল লেভেলে নিয়ে এসেছে। এবার আমরা এই স্টকটার যদি কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখি, কোয়ার্টারলি আর্নিংস ডেটা আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টারের ডেটায়, মানে যে সেপ্টেম্বর কোয়ার্টার। সো এই সেপ্টেম্বর কোয়ার্টারে আগের বছরের সেপ্টেম্বরের চাইতে তার রেভিনিউর গ্রোথ ছিল 24% এর মতো, অপারেটিং প্রফিট গ্রোথ ছিল 27% এর মতো, আর নেট প্রফিট গ্রোথ ছিল 4.80%। তো ওভারঅল রেভিনিউ অ্যান্ড অপারেটিং প্রফিটের গ্রোথ থাকলেও নেট প্রফিটের গ্রোথটা একটু স্লো দেখতে পাচ্ছি আমরা এখানে। আর অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন ছিল 42% এবং 31%। সো ওভারঅল তার প্রফিট মার্জিন বেশ ভালো। কারণ একটা কোম্পানির নেট প্রফিট মার্জিন 30% এর বেশি, মানে তার মার্কেটে অনেক ভালো কম্পিটিটিভ মোডস রয়েছে। তো এবার আমরা যদি তার ৬ মাসের ডেটা দেখি, মানে লাস্ট কোয়ার্টার এবং আগের কোয়ার্টার মিলিয়ে ৬ মাসের ডেটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার ৬ মাসে রেভিনিউ গ্রোথ ছিল 20%, আর অপারেটিং প্রফিট গ্রোথ ছিল 16.87% বা 17%, আর নেট প্রফিট গ্রোথ ছিল 9% এর মতো। তো ওভারঅল এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ অ্যান্ড অপারেটিং প্রফিট গ্রোথটা বেশ ভালো থাকলো, নেট প্রফিট গ্রোথটা একটু কম। বাট ওভারঅল তার বোঝা যাচ্ছে যে লাস্ট কোয়ার্টারের আগের কোয়ার্টারে তার নেট প্রফিটের গ্রোথটা বেশ ভালো ছিল। যে কারণে এভারেজ কিন্তু 9.1% এ বর্তমানেও রয়েছে। আর ২ কোয়ার্টার মিলিয়ে তার অপারেটিং প্রফিট মার্জিন 41.64%, নেট প্রফিট মার্জিন কিন্তু আবার বেশি। সেটা মানে হলো এই যে গত কোয়ার্টারের চাইতে বেশি। তো 34.41%। তো ওভারঅল যেটা বললাম যে এই অপারেটিং প্রফিট মার্জিন বা নেট প্রফিট মার্জিন কিন্তু বেশ ভালো একটা নাম্বার। এরপর যে আমরা যদি এই স্টকটার আর্নিংসটা দেখি, মানে অ্যানুয়ালাইজড আর্নিংসটা দেখি। সো অ্যানুয়ালাইজড আর্নিংস এ কিন্তু আমরা ৬ মাসের ডেটাকে অ্যানুয়ালাইজড করেই অ্যানুয়ালাইজড আর্নিংস করতেছি। তো এখানে ৫ বছরের রেভিনিউ সিএজিআর আমরা দেখতে পাচ্ছি 12.35%। সো এই যে আমরা একটা গ্রাফ কিন্তু এখানে রেভিনিউর গ্রাফ দেখতে পাচ্ছি। এটাতে আমরা কিন্তু একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি। আর ১০ বছরের রেভিনিউ সিএজিআর যদি বলি, এই যে এই গ্রাফেও কিন্তু এই ১০ বছরের ডেটাও আছে। ১০ বছরেও কিন্তু 12.67%। সো ওভারঅল বোঝাই যাচ্ছে যে লাস্ট ৫ ইয়ার্স এ যেই গতিতে তার রেভিনিউ বাড়তেছে, ১০ বছর ধরেই কিন্তু সে একটা মোটামুটি কনসিস্টেন্ট একটা রেটে তার রেভিনিউ বাড়াতে পারতেছে, যেটা 12% এর মতো। সো এটা বেশ ভালো একটা নাম্বার, যেখানে কিন্তু আমাদের বর্তমানে আমাদের জিডিপির গ্রোথ রেট ২-৩% এর আশেপাশে চলে এসেছে। আ সেখানে কিন্তু আসলে এটা বেশ ভালো একটা নাম্বার। ইনফ্লেশনের সাথেও যদি আমরা কম্পেয়ার করি, ইনফ্লেশন রেট যেখানে আসলে 10%, সো ইনফ্লেশন বাড়ার পরেও বা আমাদের লাস্ট ২-৩ বছর ইনফ্লেশনারি যাওয়ার পরেও আ এই ম্যারিকো বাংলাদেশের মতো একটা সেলফ কেয়ার প্রোডাক্টের তার যেই রেভিনিউ বাড়তেছে, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আর ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর যদি দেখি আমরা, নেট প্রফিটের সিএজিআর কিন্তু রেভিনিউ সিএজিআর এর চাইতে বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি 17.5% ৫ বছরে, আর ১০ বছরে সেটা ছিল 19.14%। তো ওভারঅল তার নেট প্রফিটের সিএজিআর এ বা এই যে আর্নিংস পার শেয়ারেও কিন্তু আমরা বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। জাস্ট বাই নাম্বার যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে মার্চের ১৭ তে কিন্তু তার ইপিএস বা আর্নিংস পার শেয়ার ছিল ৳৪৫ বা ৳৪৬ র আশেপাশে। এটা কিন্তু বর্তমানে বহুগুণ বেড়ে প্রায় ৫-৬ গুণ বেড়ে ৳২২১ অ্যানুয়ালাইজড আর্নিংস। এটা কিন্তু এস্টিমেটেড। আমরা জাস্ট ৬ মাসের ডেটার উপর বেস করে এটা আমরা গেস করতেছি। তো কম বেশি হতে পারে। বাট লাস্ট ইয়ারেও কিন্তু ৳১৮৭ তার আ ইপিএস ছিল। আর অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন এটা কিন্তু সেম। কারণ আমরা ৬ মাসের ডেটার উপর বেস করেই এই অ্যানুয়ালাইজড ডেটাটা করেছি। সো আমরা এখানে যদি নেট প্রফিট মার্জিনটা দেখি, নেট প্রফিট মার্জিন দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ওভার দ্যা টাইম তার কিন্তু নেট প্রফিট মার্জিন ধীরে, ধীরে বাড়াচ্ছে। যেখানে কিন্তু আজকে থেকে ১০ বছর আগেও তার নেট প্রফিট মার্জিন ছিল 20% বা 21% এর মতো। যেটা বর্তমানে কিন্তু 35% এর আশেপাশে। সো এইখানে বেশ ভালো একটা ইমপ্রুভ তারা করেছে। আর
এই ভালো ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই তার যে ম্যানেজমেন্টের ভালো অবদান রয়েছে বলাই যায়। আর আমরা যদি ইভেন তার রেভিনিউ ভার্সাস কস্ট অফ গুডস সোল্ড এর গ্রাফটাও দেখি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে গ্যাপটা সময়ের সাথে, সাথে কিন্তু এই গ্যাপটা বাড়তেছে। দ্যাট মিনস তার রেভিনিউ যে হারে বাড়তেছে, তার কস্ট অফ গুডস সোল্ড কিন্তু ওই হারে বাড়তেছে না। সো এটাও একটা পজিটিভ সাইন। এটার ফলে আসলে তার অপারেটিং মার্জিন কিন্তু দিন, দিন বাড়তেছে। যেহেতু গ্যাপটা বড় হচ্ছে, এই গ্যাপটাই আসলে তার অপারেটিং প্রফিট মার্জিন। তো তার অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিন দিন, দিন বড় হচ্ছে। তো এবার আমরা যদি তার কিছু রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি তার ক্যাপেক্স টু রেভিনিউ। সো সে তার রেভিনিউর মাত্র 0.76% ক্যাপেক্স এ খরচ করতেছে। আর নেট প্রফিটের 2.22% ক্যাপেক্স এ খরচ করতেছে। এই নাম্বারটা আসলে ওভারঅল ভালো বলা যায় যে এখানে আসলে অনেকগুলো কোম্পানি বর্তমানে বা বাংলাদেশের কোম্পানিগুলো সাধারণত ক্যাপেক্স এর নামে ইনভেস্টরদের টাকা এদিক সেদিক করে। এখানে এরা ক্যাপেক্স এ বেশি খরচ করতেছে না। বাট এটা আসলে অত ভালো বলা যায় না। জাস্ট এই সেন্সে আসলে এটাকে ভালো বলা যায় না। কারণ আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করতেছি। সে তার বিজনেস দিন, দিন বাড়াবে বা সে তার বিজনেসকে এক্সপান্ড করে আমাকে আরো প্রফিট দিবে সেজন্য আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি এটা যদি সাথে, সাথে রিটার্ন দিয়ে দেয় সেটা অবশ্যই ভালো। বাট সে যদি সেই টাকাকে ইউটিলাইজ করে লং টার্ম এ এর চাইতে বেটার রিটার্ন দিতে পারে সেটা অবশ্যই মোর প্রেফারেবল। তো এই ক্ষেত্রে ম্যারিকোর বাংলাদেশের মতো একটা কোম্পানির হয়তো ক্যাপেক্স এ তারা আরো এক্সপান্ড করলে বা তারা তাদের প্রোডাক্টকে আরো ডাইভার্সিফাই করার পেছনে যদি খরচ করত, সেটা হয়তো আমাদের জন্য আরো বেশি লাভবান হতো। যাই হোক এবার যদি আমরা ROA দেখি মানে রিটার্ন অন অ্যাসেটস তার যে টোটাল অ্যাসেটস রয়েছে সেইটাতে সে 79% রিটার্ন জেনারেট করে এবং ROE মানে রিটার্ন অন ইকুইটির উপরে সে কিন্তু 233% রিটার্ন জেনারেট করে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও 270%, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালও কিন্তু 233%। তো ওভারঅল তার রিটার্ন ম্যাট্রিক্সটা বেশ ভালো বুঝতেই পারতেছেন। কারণ যেখানে বর্তমানে ফিক্সড ইনকাম ট্রেজারি বন্ডের ইল্ড 10.5% এর আশেপাশে আপনি হয়তো ব্যাংকে টাকা রাখলে 13% এর মতো রিটার্ন পাবেন। বাট এই কোম্পানিটাকে যদি আপনি আপনার টাকা দেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনার টাকার বা আপনার যে অ্যাসেট ইনভেস্টেড ক্যাপিটালের উপরে তো 2x এর বেশি সে করে দিচ্ছে বা রিটার্ন জেনারেট করে দিচ্ছে। ইভেন যদি অ্যাসেট আকারেও চিন্তা করেন, আপনার টাকাটাকে যদি সে অ্যাসেট হিসাবে রাখে, সেই হিসাবেও কিন্তু সে 79% রিটার্ন আপনার টাকার উপর জেনারেট করতেছে। তো ওভারঅল তার এই যে ROCE মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেই ক্যাপিটালটা সে এমপ্লয় করতেছে সেইটার 270% বা অলমোস্ট 3x রিটার্ন সে জেনারেট করতেছে। এটা খুবই ভালো একটা নাম্বার। আর ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি আমরা এখানে সো তার খুব বেশি ডেট ড্রিভেন ছিল না এই কোম্পানিটা কখনোই। মাঝে, মাঝে ছোটখাটো ২-১ টা ডেট ছিল যেটা হয়তোবা তার শর্ট টার্ম প্রয়োজনে নিয়েছে এবং সেটা পরবর্তীতে সে শোধ করে দিয়েছে এবং বর্তমানে তার কোনো ডেট নাই। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি তো যেহেতু তার আসলে অ্যাসেট বাড়তেছিল একটা সময়ে, আ এই যে আমরা এই শি আ এখানে যে আমরা দেখেছিলাম যে রিটেন আর্নিংস বাড়ার কারণে তার অ্যাসেট বাড়তেছিল। সো ওভারঅল অ্যাসেট বাড়ার কারণে তার অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু আমরা কমতে, কমতে যেইটা 2x এর আশেপাশে ছিল সেটা আমরা কমতে, কমতে 0.85x এ নেমে আসতে দেখেছি। বর্তমানে রিটেন আর্নিংস কমার ফলে তার কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু আগের চাইতেও বেশি হয়ে গিয়েছে যেটা 2.29। সো এটাও অবশ্যই খুবই একটা ভালো ব্যাপার। সে অনেক কম অ্যাসেট ইউজ করে ভালো টার্নওভার জেনারেট করতে পারতেছে। আর ROE তেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। যেখানে গত বছরেও কিন্তু তার ROE ছিল 78 আর এটা বর্তমানে বেড়ে 233% বা অলমোস্ট 2.5x এর আশেপাশে চলে গিয়েছে। সো এটা বেশ ভালো একটা নাম্বার। তো এ পর্যায়ে আমরা যদি এই স্টকটার ক্যাশ ফ্লো এনালাইসিস করি, ক্যাশ ফ্লো এনালাইসিস এর জন্য আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি এবং ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। সো এখানে বর্তমানে এই স্টকটার কারেন্ট প্রাইস রয়েছে আ ৳২,৭২১ এবং এর পার শেয়ার ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে ৳১০৮। তো সেই হিসাবে কিন্তু এর ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 25.1x বা 25x। আর ডিভিডেন্ড পে আউট রেশিও গত বছর এই কোম্পানিটা যা ইনকাম করেছে তার চাইতে বেশি ডিভিডেন্ড পে করে দিয়েছে। সো এর ডিভিডেন্ড পে আউট রেশিও ছিল 230%। আর ফ্রি ক্যাশ ফ্লোর চাইতেও বেশি অ্যামাউন্ট সে তার ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। সো ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও ছিল 235%। ৫ বছরের ডিভিডেন্ড সিএজিআর যদি দেখি আমরা ৫ বছরের ডিভিডেন্ড সিএজিআর ছিল 23%, ১০ বছরের ডিভিডেন্ড সিএজিআর 19.84%। আর ৫ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর এটা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি আমরা বা এখানে আমরা যদি গ্রাফ বা ট্রেন্ডটাও দেখি আমরা কিন্তু লাস্ট 2-3 ইয়ার্স এ তার ফ্রি ক্যাশ ফ্লোর একটা নেগেটিভ
আ বা ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। সো ৫ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কিন্তু 2.1% আর ১০ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর কিন্তু 8%। তো ওভারঅল এখানে আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টে ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে এই মাঝখানে ২ বছর তারা যে ডিভিডেন্ডটা পে করে নাই প্লাস এই বছরগুলাতে যে কম ডিভিডেন্ড পে করেছে, তার আর্নিংস কিন্তু বেড়েছে বাট সে কম ডিভিডেন্ড পে করেছে এটা কিন্তু এই ২ বছর সে মোটামুটি ভালোভাবেই কভার করে দিচ্ছে। আর ফ্রি ক্যাশ ফ্লোর ডেটাও যদি দেখি আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা ফ্রি ক্যাশ ফ্লোতে তার আপওয়ার্ড ট্রেন্ড দেখেছিলাম। বাট লাস্ট 2 ইয়ার্স এ কিন্তু আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। এই যে নীল বারগুলা সেটা কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা। আর ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট যেটা আমরা অলরেডি বলেছি এটাই। সো বর্তমানে বা লাস্ট 2 ইয়ার্স এ তার ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টকে কভার করে নাই। সামনের দিনগুলাতে আশা করি তার ফ্রি ক্যাশ ফ্লো আরো ইমপ্রুভ করবে এবং ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট যেহেতু সামনের দিনগুলাতে কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই তার ফ্রি ক্যাশ ফ্লো তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টকে কভার করবে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি আমরা এই স্টকটা কিন্তু নরমালি 75-100% এর আশেপাশেই ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করত। ১ বছর এই যে মার্চ ২০২৩ এর এই বছরে তারা মাত্র 25% ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করে। ওই সময় আসলে ডলারের সংকট ছিল যে কারণে তারা ডিভিডেন্ড পে করতে পারে নাই প্রপারলি। বাট সেই টাকাটাই কিন্তু তারা পরে আ এই যে রিসেন্ট 2 ইয়ার্স এ তারা কিন্তু পে করে দিচ্ছে। কারণ মার্চ ২০২৫ এ কিন্তু তারা তাদের আর্নিংস এর চাইতে বেশি মানে ১১১% তারা ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করে এবং আ আ এই যে বর্তমানে যে বছরটা চলতেছে বা লাস্ট ইয়ার মিলিয়ে তারা কিন্তু ২৩০% ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করেছে। তো আমরা এই স্টকটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস ডেটা দেখলাম, রেশিওস এবং ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা এই স্টকটার কয়েকটা ভ্যালুয়েশন মেথডে ভ্যালুয়েশন দেখব। বাট ভ্যালুয়েশন মেথডে ভ্যালুয়েশন দেখার আগে একটু বলে নিতে চাই, আজকের ভিডিওটা আমাদের সাথে কোলাবোরেট করতেছে একটা জার্সির শপ। সো এরা মূলত জার্সি সেল করে থাকে রেমপোর্ট। সো এদের কাছে আপনি মোটামুটি ২০২৫-২৬ সালের ক্লাব বা ফুটবলের যে ক্লাবের সবগুলা জার্সি পাবেন। এছাড়াও আপনি ফ্যান এডিশন এবং প্লেয়ার ভার্সন জার্সি সব ক্লাবেরই পাবেন। আর সামনে ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ার্ল্ড কাপ আসতেছে। সেই ওয়ার্ল্ড কাপের জার্সিও আপনি তাদের কাছে পাবেন। আর এছাড়াও রেট্রো জার্সি রয়েছে তাদের বেশ কিছু। সো আপনি তাদের কাছ থেকে রেট্রো জার্সি কিনতে পারবেন। বর্তমানে কিন্তু তাদের ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে। সো সেখানে আপনি কিন্তু তাদের কাছ থেকে প্লেয়ার ভার্সন জার্সিগুলা ৳৯৫০ য় কিনতে পারবেন এবং ফ্যান এডিশন জার্সিগুলা ৳৭০০ য় কিনতে পারবেন। সো এটা কিন্তু ব্ল্যাক ফ্রাইডে অফার। এই অফারটা শেষ হয়ে যাবে। অফারটা শেষ হওয়ার আগেই আপনারা তাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন। আর তাদের ফেসবুক পেজের লিংক এবং ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেন এবং তাদের ফেসবুক পেজেও কিন্তু জানিয়ে দিতে পারেন যে আপনারা চার্ট ক্যানভাসের পক্ষ থেকে গিয়ে তাদেরকে অর্ডার করতেছেন। তারা আমাদের হেল্প করতেছে এই ভিডিওটা তৈরি করতে। সো লেটস শো সাম লাভ টু দেম। যাই হোক আমরা আবার আমাদের ভিডিওতে ফিরে আসি। সো আমরা শুরুতেই আ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই স্টকটার ভ্যালুয়েশন করব। সো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা এই স্টকটা নেট প্রফিটের ডেটা নিয়েছি, ডিভিডেন্ড পে আউট রেশিও ডেটা নিয়েছি এবং ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। আর এই ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটার আগের বছরের সাথে যে গ্রোথটা সেটা আমরা বের করেছি। তো এটা প্রত্যেকটা বছরের গ্রোথ বের করে দেন এটাকে আমরা একটা লিনিয়ার এভারেজ করেছি। লিনিয়ার এভারেজ করার পর আমরা 41% গ্রোথ পাচ্ছি। আর এখানে আমরা জাস্ট ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা যদি দেখি বর্তমানে বা লাস্ট ইয়ারে কিন্তু তারা 230% ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করেছিল। সো এটা তো আসলে কন্টিনিউ করা পসিবল না। সো এই কারণে বর্তমানে বা লাস্ট ইয়ারে যে ডিভিডেন্ড অ্যামাউন্ট পে করেছে এটার চাইতে 5-10% করে তারা গ্রো করতে থাকবে। এটা এক্সপেক্ট করাটা হয়তো একটু বেশি হয়ে যাবে। সেজন্য আমরা একটু রিয়ালিস্টিক থাকতে চাই। আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স এ তাদের বর্তমান ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট এর থেকে নেক্সট 10 ইয়ার্স 1.5% করে তারা ইয়ার অন ইয়ার গ্রো করবে। তো 1.5% যদি আমরা ধরি সেক্ষেত্রে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳২,৯৩৭। যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 8% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা যদি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি বা ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশন করি। সো এখানে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছি আর ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ ডেটা নিয়েছি। সো এটাকেও আমরা জাস্ট প্রত্যেকটা বছরের ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ ডেটা নিয়ে দেন এটাকে আমরা লিনিয়ার এভারেজ করে 12% এর মতো পাচ্ছি। এছাড়াও আমরা ফ্রি ক্যাশ ফ্লোর যে সিএজিআর এইখানে আমরা পাচ্ছি 2.16%। আমরা বলেছিলাম যে লাস্ট 2 ইয়ার্স কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লো
কমে যাচ্ছে। আমরা আশা করব যে এখান থেকে তারা তাদের ফ্রি ক্যাশ ফ্লো আবার রিভার্স করতে পারবে। আর এখানে এই এনালাইসিস এর জন্য আমরা তাদের পারপেচুয়াল গ্রোথ রেট নিচ্ছি 3% আর ডিসকাউন্ট রেট নিচ্ছি আমরা 10.31% যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের yield। তো এখানে আমরা আসলে একটু অপটিমিস্টিক থাকতে চাই। আমরা ধরে নিতে চাই যে সামনের দিনগুলাতে তাদের ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা ইমপ্রুভ করবে। সো আমরা নেক্সট 10 ইয়ার্স তাদের ফ্রি ক্যাশ ফ্লো ইয়ার অন ইয়ার 10% করে গ্রো করবে ধরে নিচ্ছি। তো 10% করে ধরলে তাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳২৪২০ যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 11% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। এই পর্যায়ে আমরা রেসিডুয়াল ইনকাম মডেলে এই স্টকটা ভ্যালুয়েশন করব। রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা টোটাল ইকুইটি এবং নেট প্রফিটের ডেটা নিয়েছি এবং সেটার একটা লিনিয়ার এভারেজ করে নিয়েছি। নেট প্রফিটের এভারেজে পাচ্ছি আমরা 19% আর ইকুইটির গ্রোথ রেটে পাচ্ছি আমরা 18%। আর পারপেচুয়াল গ্রোথ রেট এবং ডিসকাউন্ট রেট আগের মতোই রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা নেট প্রফিটের গ্রোথ রেটে কিন্তু আমরা দেখেছিলাম যে ৫ বছরের নেট প্রফিটের সিএজিআর বা ১০ বছরেরটাও কিন্তু 19 বা 17 এর আশেপাশেই রয়েছে। আর ইকুইটি গ্রোথ রেট আমরা পাচ্ছি এখানে লিনিয়ার এভারেজে 18%। তো আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স তার যেই নেট প্রফিট এটা 7.5% করে বাড়বে। 7.5% করে যদি বাড়ে আর তার ইকুইটি গ্রোথ রেট যদি 10% হয় নেক্সট 10 ইয়ার্স এর জন্য তাহলে আমরা এটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳৪,০৯৩ র মতো। সো এটাকে চাইলে হয়তোবা আমরা আরেকটু কমিয়ে ধরতে পারি। 7% ও যদি ইভেন আমরা ধরি তাহলে হয়তো ৳৩,৯৬২ র মতো পাচ্ছি যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 45% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা যে ৩ টা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করেছিলাম সেটার একটা সামারি দেখে নিব। আমরা ডিসিএফ মডেলে এই স্টকটার ভ্যালু পেয়েছিলাম ৳২৪২০ এবং রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি ৳৩,৯৬২ আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা পেয়েছি ৳২,৯৩৭। তো এই ৩ টার যদি আমরা এভারেজ করি, এভারেজ করলে আমরা এভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳৩,১৬০ যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 14 or 15% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা এই স্টকটার ভ্যালুয়েশন করলাম। এই পর্যায়ে আমরা যে এনালাইসিসটা করলাম সেটার একটা সামারি করব কিছু বুলিশ এন্ড বিয়ারিশ টেকওয়েজ এর মাধ্যমে। শুরুতেই আসি আমরা বুলিশ টেকওয়েজে। তো আমরা এই স্টকটা যখন এনালাইসিস করলাম আমরা দেখেছি যে এদের রেভিনিউ এন্ড প্রফিটে একটা কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। যেখানে তার ৫ বছরের রেভিনিউ সিএজিআর ছিল 12.35% এবং ১০ বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু ছিল 19.14%। সো ওভারঅল এটা আমাদের কাছে একটা পজিটিভ বা বুলিশ টেকওয়েজ মনে হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এদের এক্সেপশনাল প্রফিটেবিলিটি রয়েছে যেইখানে নেট প্রফিট মার্জিন কিন্তু 34% এবং আরওসি ও আরওই কিন্তু আমরা 230% এর বেশি পেয়েছিলাম। তো ওভারঅল এটা কিন্তু তার অ্যাসেটের প্রপার এফিসিয়েন্সি বা তার হাইলি এফিশিয়েন্ট বিজনেস মডেলকে ইন্ডিকেট করে। তো এটাও আমাদের কাছে বুলিশ টেকওয়েজ হিসাবে আমরা নিচ্ছি এটাকেও। দেন হাই অপারেটিং এফিসিয়েন্সি আমরা তাদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনে 41% অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পেয়েছি। সো এটা ইন্ডিকেট করতেছে যে স্ট্রং ব্র্যান্ড প্রাইসিং বা যেটা বলেছিলাম যে কম্পিটিটিভ মোডস রয়েছে এবং কস্ট কন্ট্রোল। সো তারা কিন্তু তাদের কস্ট অফ গুডস সোল্ডও এখানেও তারা তাদের কস্টটাকে মিনিমাইজ করে রাখতে পেরেছে যেটা আমরা দেখিয়েছিলাম। আর দেন আমাদের কাছে আরেকটা পজিটিভ ব্যাপার মনে হয়েছে যে এদের জিরো ডেট স্ট্রাকচার। এই কোম্পানিটার কিন্তু আ কোনো ডেট নাই লাস্ট ইয়ারে এবং গত ১০ বছরের ট্র্যাক রেকর্ডেও তেমন কোনো ডেট ছিল না বললেই চলে। এছাড়াও আমরা এই স্টকটাকে আ আ ডিসিএফ, ডিডিএম এবং আরআইএম মডেলে আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি অলমোস্ট 15% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় এই স্টকটা ছিল। এ পর্যায়ে আমরা যদি এর বিয়ারিশ টেকওয়েজ গুলা দেখি, বিয়ারিশ টেকওয়েজে আমাদের যেটা ১ নম্বরেই আসে সেটা ছিল যে তার ফ্রি ক্যাশ ফ্লোটা একটু ডিক্লাইনিং ট্রেন্ডে আমরা দেখতে পেয়েছি। সো এটা আমাদের কাছে একটু নেগেটিভ মনে হয়েছে। এছাড়াও তার ইপিএস এবং নেট প্রফিট মার্জিন স্লাইটলি কমে গিয়েছে। তার আগের বছর কিন্তু এর মার্জিন ছিল 36% বাট এই বছর কিন্তু সেটা আমরা 34% দেখতে পাচ্ছি। তো ওভারঅল এটা খুব বেশি নেগেটিভ কিছু না বাট একটু আমাদের কাছে মনে হয়েছে যে একটু কমে আসতেছে। আর আমরা দেখেছি যে এইখানে কয়েকটা প্রোডাক্টের উপরে এই কোম্পানিটা হাইলি ডিপেন্ডেন্ট। তাদের কিন্তু রেভিনিউর মোটামুটি একটা বড় পোরশনই কয়েকটা প্রোডাক্ট থেকে আসে। এটাকেও একটু নেগেটিভ মনে হয়েছে। যদিও তারা আসলে তাদের প্রোডাক্টকে বা তাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছে। তো আশা করি ওভার দ্যা টাইম আমরা এই যে আ ব অল্প কয়েকটা প্রোডাক্টের উপর যে হাইলি ডিপেন্ডেন্ট এই ডিপেন্ডেন্সিটা আস্তে, আস্তে কমে আসবে এটা আমরা এক্সপেক্ট করতেছি। আর ৪ নম্বরে যেটা বিয়ারিশ টেকওয়েজ আমাদের কাছে মনে হয়েছে সেটা ছিল যে এদের
আ আ যেই ডিভিডেন্ড হেভি একটা ক্যাপিটাল অ্যালোকেশন লাস্ট 2 ইয়ার্সে তারা তাদের শেয়ার হোল্ডারদের ভালো পরিমাণ টাকা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। যেখানে আমরা এক্সপেক্ট করতেছিলাম যে কিছু টাকা রিইনভেস্ট করলে তাদের হয়তো ফিউচার গ্রোথটা আনটাচড থাকবে। বাট সেটা না করে তারা অলমোস্ট পুরা টাকাই বা যতটুকু ইনকাম হয়েছে এর চাইতে বেশি পরিমাণ টাকা তারা কিন্তু ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। তো এটা ছিল একটা নেগেটিভ সাইন। খুব বেশি নেগেটিভ আসলে এই স্টকটার বা এই কোম্পানিটার ক্ষেত্রে নাই। বুঝতেই পারতেছেন আপনারা যে আমরা আসলে ৩ টা নেগেটিভ সাইনই মোটামুটি কাইন্ড অফ জোর করে তৈরি করেছি। কারণ তেমন নেগেটিভ ব্যাপার এই স্টকটার ক্ষেত্রে পাওয়া যায় নাই। তো এই ছিল আমাদের ম্যারিকোর ফান্ডামেন্টাল এনালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল এনালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।